আসসালামু আলাইকুম। আজকে আমরা এসেছি নওগাঁ জেলার একটা বিখ্যাত জায়গা, যেটা আলতা দিঘি নামে পরিচিত। এটা নওগাঁ থেকে প্রায় ৫৬ কিলোমিটার উত্তর ভারতীয় সীমান্তের কোল ঘেঁষে এবং জয়পুরহাট জেলা সদর থেকে ১৯ কিলোমিটার পশ্চিমে এই দিঘির অবস্থান। এই আলতা দিঘি এবং এর পাশে শালবন রয়েছে। এই শালবনটা প্রায় ২০০১ সালে এটাকে আলতা দিঘি জাতীয় উদ্যান ঘোষণা করা হয়েছে। আজকে আমরা এক্সপ্লোর করব আলতা দিঘি। সো এক্সপ্লোর উইথ মাই চ্যানেল দি লেন্স। আমরা এখন ছুটে যাচ্ছি ভারতীয় সীমান্তবর্তী রাস্তার পাশ দিয়ে আলতা দিঘির উদ্দেশ্যে। এই যে আমরা পৌঁছে গেছি আলতা দিঘি। এখানে একটা সবচেয়ে আকর্ষণীয় যে বিষয়টা, বর্তমানে এখানে একটা ওয়াচ টাওয়ার করা হয়েছে এবং এখানকার উন্নয়নের জন্য আলতা দিঘির গভীরতা বৃদ্ধি করার জন্য এই দিঘিটাকে খনন করা হয়েছে। যদিও অনেক গাছপালা এখানে কাটা হয়েছে, তবুও এই দিঘির আধুনিকায়নের জন্য অনেক গুরুত্বপূর্ণ প্রকল্প নেওয়া হয়েছিল। বর্তমানে এগুলোর কাজ চলতেছে, এখনও কাজ শেষ হয় না, এটা চলমান। এই যে আমরা দেখতে পাচ্ছি সুন্দর একটা ওয়াচ টাওয়ার করা হয়েছে। এই ওয়াচ টাওয়ার থেকে এই দিঘির আশেপাশের সমস্ত সৌন্দর্য এখানে এনজয় করা যায়। এই দিঘির হচ্ছে দৈর্ঘ্য প্রায় 1.2 কিলোমিটার। টোটাল এখানে 55 একরের মতো আছে এবং এই দিঘিটার প্রস্থ হচ্ছে 0.20 কিলোমিটার। দিঘির পাড়ের আয়তন 12 একর, যার 6 একরের মালিকানা হচ্ছে বন বিভাগের, আর বাকিটা খাস উদ্যানভুক্ত। শুধু আলতা দিঘির জলাশয়ের আয়তনই প্রায় 42 একর। তালা কত বড় এই দিঘিটার আয়তন! এবং এই দিঘির পেছনে অনেকগুলো গল্প আছে। এই গল্পগুলো আমরা জানবো। এই গল্পের যে বিশেষত্ব, আসলে কি জন্য এই দিঘিটার নাম আলতা দিঘি হইল, এই বিষয়গুলো আমরা জানবো। এই যে এই অঞ্চলটা কিন্তু বরেন্দ্র অঞ্চল। এখানকার মাটিগুলো দেখবেন লাল, এবং জনশ্রুতি আছে যে বরেন্দ্র অঞ্চলে দেখবেন 4 থেকে 5 মাস কোনো বন্যা হবে না, বৃষ্টিপাত হবে না। তখন আদি যুগে প্রজাদের এই যে চাষাবাদ করার জন্য পানীয় জলের চরম সংকট হয়। তো ওখানকার এই যে আমরা যে আমার অন্য একটা ভিডিওতে জগদ্দল বিহার সম্পর্কে আমি আলোচনা করছি। এই জগদ্দল বিহারে এখানে একটা রামাবতী নগর ছিল, যে নগরটা স্থাপিত করে রাজা রামপাল। এই রাজা রামপালের সময়ে এখানকার যে স্থানীয় প্রজাবিন্দু, এই স্থানীয় প্রজাবিন্দু কি করে, তারা একটা আবদার করে, রাজার কাছে আবদার করে যে এখানে আমরা আমাদের দিঘি খনন করতে হবে, যাতে এই চাষাবাদের জন্য পানি এখান থেকে দিঘি থেকে সংস্থান করতে পারে। তো রাজার কথা মতো সবাই, রাজার রাজমাতা ছিলেন, এই রাজমাতার কাছে স্থানীয় প্রজারা সবাই দাবি করে বসলেন যে আমাদের এই পানীয় জলের কষ্ট লাঘব করতে হবে। তো রাজমাতা রাজার কাছে বললেন যে সকালে আমি ঘুম থেকে উঠে যতদূর পর্যন্ত পায়ে হেঁটে যাব, ততদূর পর্যন্ত একটি দিঘি খনন করে দিতে হবে। তো মায়ের কথা মতো বৃদ্ধ মাতা হেঁটে চলতেছেন, তিনি আর থামেন না। তো রাজা উজির নাজির বেকায়দায় পড়ে গেলেন। এত লম্বা দিঘি খনন করবেন কি করে? তাই কৌশলে কি করলেন, রাজার যে নাজির উজির এদেরকে কৌশলে বললেন যে পায়ের কাছে যাতে আলতা ছিটায় দেওয়া হয়। তো রাজার কথা মতো পায়ের কাছে বৃদ্ধ মাতার আলতা সেটে দিলেন। আলতা সেটে দিয়ে বললেন যে দেখেন মা, আপনার পায়ে পেটে রক্ত বের হচ্ছে, আপনি আর যায়েন না, আমরা দিঘি খনন করে দেব। তো বৃদ্ধ মাতা দেখলেন যে আসলেও তো পায়ে লাল রক্তের মতো দেখা যাচ্ছে। তো সেই থেকে এই দিঘির নাম হলো আলতা দিঘি। এখানে পর্যটকদের বিশ্রামের জন্য
যাত্রী ছাউনি করা হয়েছে এবং এখানে প্রায় আগে ওয়াশরুমের কোনো ব্যবস্থা ছিল না, এখানে ওয়াশরুমের ব্যবস্থা করা হয়েছে। প্রতিদিন প্রায় দেশের বিভিন্ন জায়গা থেকে এই আলতা দিঘির সৌন্দর্য উপভোগ করার জন্য পরিবার পরিজন নিয়ে তারা সবাই এখানে আসে। এই যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে বিশাল শালবন, এখানে শালবনে বিভিন্ন টাইপের গাছ রয়েছে। এই গাছগুলো প্রায় লম্বালম্বি বিশাল গাছ, এই গাছগুলো রয়েছে। এখানে প্রায় 55 প্রজাতির দেশীয় মাছ এই দিঘিতে সংস্থান রয়েছে এবং 14,000 প্রজাতির বিভিন্ন জলজ প্রাণীর বসবাস এই দিঘিতে, কিন্তু এগুলো সব কিছু বিলীন হয়ে গেছে। এই দিঘির আধুনিকায়নের জন্য আজকে এগুলো সব বিলীন হয়ে গেছে, কিন্তু আবার নতুনভাবে এগুলো শুরু করা যাবে। আর যে এখানকার যে এই শালবনে যে গাছপালা আছে, এই গাছপালা অনেক বিভিন্ন টাইপের বনজ গাছ, মেহগনি, টেকচাম্বুল, শিশু, করই, দেবদারু, শিশু, আর অনেক নাম না জানা অনেক গাছ। আর এই যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা ওয়াশরুম করা হয়েছে। এই যে এখানকার যে ম্যাপ, এটা পুরা দিঘির যে ম্যাপ, এই যে আশেপাশে মানুষের অনেক স্থানীয় মানুষজন তারা এই দিঘির যে স্পেস অনেক ইউজ করে, তারা কৃষিকাজ করার জন্য ইউজ করে। এবং এই দিঘিতে কিছু কিছু দোকান রয়েছে, এই যে দোকানগুলোতে চিপস, কোক পানীয়, কোমল পানীয়, চা, কফি ইত্যাদি আমরা দর্শনার্থীরা এখান থেকে ক্রয় করে তারা খেতে পারেন। আমরা আরও দেখতে পাচ্ছি যে এখানে এই সামনে একটা প্রাইমারি স্কুল আছে, যেটা আলতা দিঘি প্রাইমারি স্কুল নামে পরিচিত। এখানকার অনেক আশেপাশে স্থানীয় মানুষজন আছে, তাদের সাথে আমরা কথা বললে এই দিঘি সম্পর্কে তাদের মতো করে আমরা কিছু ইতিহাস জানব। বন জঙ্গল কেটে ফেল দিছে, হ্যাঁ। এই ইতিহাস কি বলতে পারেন চাচা? হ্যাঁ, মানে আপনার এখানে এই দিঘির নাম আলতা দিঘি হলো কি জন্য? আরো তো এমনি হয়তো। জি, কোথায় শেখাইছে? আমি আসছি নওগাঁ থেকে। নওগাঁ শেখাইছে? হ্যাঁ হ্যাঁ, ঠিক করা আছে? জি হ্যাঁ, ঠিক করা আছে। কথা বলতে পারবেন? ধরেন এই যে দেন, এটা করে দেবো। এটা এই যে এটা দিলেই হবে। হ্যাঁ হ্যাঁ, এটা দিলে কথা বলা যাবে। এটার ইতিহাসটা কি চাচা? ইতিহাস হাঁটতে হাঁটতে কই। আচ্ছা আচ্ছা আচ্ছা, জি বলেন। আচ্ছা, এখানে একটা আছে যে লোক কাহিনী আছে, প্রজা সাধারণের পানীয় জলের সংকট নিরসন কল্পে রাজা বিশ্বনাথ রাজমাতা সন্তুষ্ট কল্পে দিঘিটি খনন করেন। তা রাজমাতা শর্ত দিছিল যে তিনি পায়ে হেঁটে যতদূর যেতে পারবেন ততদূর পর্যন্ত এই দিঘিটা খনন করতে হবে। রাজমাতার শর্ত পূরণের বিষয়ে মন্ত্রীবরের সঙ্গে রাজা পরামর্শ করে আলতা নিয়ে আসে। আমি কই, জি জি জি, রাজা বড় রাজার রানী, জি জি জি, বড় রাজার রানী খাওয়া দাওয়া করে ঘুমে পড়েছে। হ্যাঁ হ্যাঁ, ওই 8-12 একটার সময় রানী ওই স্বপ্নে দেখাইছে। হ্যাঁ হ্যাঁ, সেখন পড়ে গেল লিখব না না না, তারপরে রানী 8-12 একটার সময় রানী স্বপ্নে দেখাইছে। দেখার পর রানী আত্মের কোনো কিছু বলে নাই। 10টা-11টার সময় রাজা উঠেছে, রাজা খাওয়া টাওয়া জেলা টেবিল জোগাড় করেছে। করার পর রাজা সাহেব বলতেছে, রাজা সাহেব আমি একটা কথা বলতে চাচ্ছি। কি কথা?
কত অমুক জায়গা যাবে ডিগ্রি করবো, তুমি যদি অনুমতি দেন তাহলে করবো। রাজা বলতেছে বাবা এটা তো সৌভাগ্য কপাল, এটা তো সৌভাগ্য কপাল। এই কয়ে সাগর ঘোড়া হাতি নয় নকশন কোচাল মোতাল নিয়ে চলে আসছে। আসার পর সাগর কোন জায়গা করবে সেটা বোঝাইছে। বোটে সাগর ওই রানীকে বলতেছে, রানী সাহেব তুমি যে আমার আর সত্য আছে, কি সত্য? তুমি যে পাও ফাটে অক্ত দেড়দুর পুঞ্জ যাবে, সেদ্দুর পুঞ্জ দিঘি হবে, এটা তুমি আজই আছেন? সেখন রানী আগুন দম মারে চিন্তা ভাবনা করে 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 কথা আচ্ছা ঠিক আছে, তাই হলো আদা সাহেব। এই পুঞ্জে আমার দাদা ওই আমাকে শিখেছি। ও দাদা এভাবে বলছে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, খুব সুন্দর ইতিহাস। তা উনি তা অনেক দূর যাচ্ছিল, লোক মুখে শোনা যায় যে দূর যাচ্ছিল, হাঁটতে 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 থামতেছে না। আগুন ধরেন আলতা দিছে না, পাও ফাটে ওই আলতা দিছে কি পাও ফাটে ওই পাও ফাটে রক্ত বাড়াইছে, সেটা ওই আল্লাহ হারা খাওয়াবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এখন ওটা রাজা বুদ্ধি করে মনে হয় আলতা দিছিল। আলতা দেওয়ার পরে বলতেছিল যে রক্ত বের হইছে, কিন্তু আসলে কিন্তু আলতা দিছিল। তারপরে আলতা দিঘি, তখন থেকে নাম হয়ে গেছে আলতা দিঘি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই ঘটনা। হ্যাঁ তাহলে হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনার বাড়ি তো এখানে, আপনার বাপ দাদার কাছ থেকে এখানেই শুনছেন তো? হ্যাঁ, আমাদের বাড়ি এখানে। আমরা ইন্ডিয়ার লোক, আমার দাদা দাদি বাবা ইন্ডিয়ার লোক। আচ্ছা, ইন্ডিয়ার লোক। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা তো বিশাল এরিয়া, এটা তো 43 একর জায়গা। হ্যাঁ 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 হ্যাঁ, প্রায় দৈর্ঘ্য প্রায় 1100 মিটার, মানে 1 কিলোমিটারের মতো। আর প্রস্থ হচ্ছে 500 মিটার। আর পাহাড়ের মতো পাড়গুলো উঁচু এবং দক্ষিণ পাড় শালবনে ঢাকা। এই যে আমরা যে শালবন দেখলাম, এই শালবন অনেকগুলো গাছ তো মনে হয় যে উন্নয়ন কাজের জন্য কেটে ফেলা হয়েছে। কেটে ফেলা হয়েছে। বাংলাদেশের সর্ববৃহৎ সচল দিঘি, খুব বিশাল দিঘি রামসাগরের দৈর্ঘ্য এটির চেয়ে প্রায় 150 মিটার বেশি হলে চওড়ায় 150 মিটার কম। রামসাগর 1750 সালে দিঘি খনন করা হয়, কিন্তু আলতা দিঘি হিন্দু বৌদ্ধ যুগের দিঘি, মানে এটা ওই যে জগদ্দল বিহারের সময়ের দিঘি এটা, তাই না? পাল আমলে রাজা রানী করেছে এটা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। ঠিক আছে, মনে করেন হাজিরা চলে গেল না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঘাড়িগুলো কাটে ছেড়ে চলে ভাই 3-4 পাড়া মিলে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এত বড় বড় ঘাটে তো, এত বড়। না ঘাস তো ইয়ে করা যাবে না, ঘাস লাগাইতে হবে, বুঝছেন? নাগা ঘাসি খেয়ে ঘাস তো লাগাইতে হবে। ওই যে ওখানে একটা বাথরুম করছে, তাই না? ওখানে একটা বাথরুম, এই পাশে একটা বাথরুম, এরকম অনেকগুলো বাথরুম করছে। আচ্ছা আচ্ছা, এখন ভালো হয়েছে। এখন এগুলোতে গাছপালা হইলেই সুন্দর, মানুষজন আরো আসবে, বুঝছেন? আর ওই যে সুন্দর একটা ওয়াচ টাওয়ার করছে, তাই না? ওই যে সুন্দর একটা ওয়াচ টাওয়ার করছে, তাই না? হ্যাঁ গেছিলাম, ওয়াচ টাওয়ারে গেছিলাম। না সুন্দর, সুন্দরই লাগতেছে। শুক্রবার শনিবারে মানুষের মেলা না। আচ্ছা আচ্ছা আচ্ছা।